বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সামিম। তোমরা সকলেই আশা করছি আগামীকাল 6ই অক্টোবর আলামিন প্রবেশিকা 2025-এর জন্যে পুরোপুরিভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছো। লাস্ট টাইম যেগুলো তোমাদেরকে একটু দেখে নিতে হবে, আশা করছি তোমরা দেখেই নিয়েছো। তাও আমি একবার জাস্ট রিভিশন করার উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য। জিকে পোর্শন থেকে তোমাদের কিন্তু অনেকগুলি কোশ্চেন এসে থাকে। এবার জিকে পোর্শনের মধ্যে আমাদের কি কি পড়ে? আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বাস করছি এবং আমরা ভারতবর্ষে বাস করছি, সেই জন্য আমাদেরকে পশ্চিমবঙ্গ প্লাস আমাদের নিজের দেশ সম্পর্কে বেসিক কিছু কনসেপ্টস আমাদের থাকা দরকার। যদি আমরা বেসিক কনসেপ্টসগুলো না ক্লিয়ার করতে পারি, তাহলে হয়তো অনেক কোশ্চেনই জিকে পোর্শন থেকে এসে যাবে, হয়তো সেগুলো আমরা অ্যাটেম্প্ট করতে পারবো না ঠিকঠাকভাবে। তাই জিকে পোর্শন থেকে যে সমস্ত কোশ্চেনগুলো সম্ভাব্য আছে, সেগুলো আমরা একবার জাস্ট রিভিশন করে নিই। তোমরা অনেকেই একদম পুরোপুরি প্রস্তুতি নিয়ে ফেলেছো, জাস্ট একবার রিভিশনের প্রয়োজন আছে। অনেকের হয়তো নাও থাকতে পারে, জাস্ট একবার রিভিশন করলে হয়তো ভালো হতে পারে। কোশ্চেন চলে আসলে সেখান থেকে অ্যাটেম্পটা খুব সহজে তোমরা করে নিতে পারবে। আমরা প্রথমে ভারতবর্ষ সম্পর্কে জেনে নেব কিছু, প্যারালালি আমরা ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধেও জানবো একই সঙ্গে, যাতে তোমাদের কাছে এটা নতুন করে কোনো বোঝা মনে হয় যেন না হয় যে আমি ভারতবর্ষ সম্পর্কেও যেমন জানছি ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধেও তেমন আমাকে জানতে হবে। এটা আলাদা করে কিছু জানার নেই, জাস্ট আমি ভারতবর্ষের সম্পর্কে যে ডেটা দিব মোটামুটি সেই সঙ্গেই প্যারালালি আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল সম্পর্কেও জাস্ট প্রোভাইড করবো ইনফরমেশনগুলো। আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে যে আমরা যে দেশে বসবাস করছি সেটার নাম হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষের নাম কিন্তু আগে ভারতবর্ষ ছিল না। এই ভারতবর্ষের নাম আগে কী ছিল? জম্মুদ্বীপ। যেমন আজকে আমরা যে দিল্লি দেখছি, আমরা ভারতবর্ষের রাজধানী হচ্ছে আমাদের দিল্লি, কিন্তু দিল্লির নাম কোনো এক সময় দিল্লি ছিল না, সেটা হচ্ছে ইন্দ্রপ্রস্থ ছিল, এখন বর্তমানে দিল্লি। তাই আমাদেরকে আগের নামটাও জেনে থাকতে হবে, এখনকার নামটাও জানতে হবে। হয়তো এখনকার আমাদের বলল যে ভারতের রাজধানী দিল্লির পূর্ব নাম কী ছিল, তখন আমি জানি দিল্লি, কিন্তু তাহলে আমি পূর্ব নামটা তো লিখতে পারবো না, তাই না? তো আমাদেরকে লিখতে গেলে তখন কি লিখতে হবে? ইন্দ্রপ্রস্থ। তাই এখন যেমন একটা বর্তমান নাম আছে, ঠিক কোনো এক সময়ে আলাদা নাম ছিল, সেটাও আমাদেরকে জানতে হবে। তো আমরা জেনে নিলাম যে ভারতবর্ষের পূর্ব নাম ছিল কি? জম্মুদ্বীপ, তাই না? হ্যাঁ, এবার আমাদেরকে দেখে নিতে হবে যে আমরা যেমন ওয়েস্ট বেঙ্গলে বাস করছি, তাই না? ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ভারতবর্ষের একটা রাজ্য। তো এরকম কতগুলো রাজ্য আছে বা কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আছে, তাই না? তাহলে আমাদেরকে জেনে নিতে হবে প্রথমে যে দেয়ার আর 28 স্টেটস অ্যান্ড 8 ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ 28টা রাজ্য আছে আমাদের এই মুহূর্তে, এবং আমাদের ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 8টা। 28টার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু একটা, ঠিক আছে? এবার আমাদেরকে জেনে নিতে হবে যে 28টা রাজ্য আছে, এর মধ্যে আয়তনের সব থেকে বড় রাজ্য কোনটা এবং আয়তনের সব থেকে ছোট রাজ্য কোনটা। তাহলে আমরা জানি যে আয়তনের সব থেকে বড় রাজ্য হচ্ছে আমাদের রাজস্থান, এবং সব থেকে ছোট আয়তনের রাজ্য হচ্ছে গোয়া। আমরা জেনে নিলাম তাহলে রাজ্যে আমাদের দেশের বৃহত্তম এবং সবথেকে ক্ষুদ্রতম রাজ্যের নাম। এবার আমরা জানবো যে পপুলেশনের দিক থেকে, অর্থাৎ জনসংখ্যার দিক থেকে কোন রাজ্যে সব থেকে বেশি মানুষ বসবাস করে এবং সব থেকে কোন রাজ্যে কম মানুষ বসবাস করে। আমরা সবাই জানি যে সব থেকে বেশি মানুষ বসবাস করে উত্তরপ্রদেশ নামক যে রাজ্য আছে সেই রাজ্যে, এবং সব থেকে কম মানুষ বসবাস করে সিকিম নামক রাজ্যে। প্যারালালি আমাদেরকে এটাও জেনে নিতে হবে যে সব থেকে জনঘনত্বের ব্যাপারে যদি যাই আমরা, যে পপুলেশন ডেন্সিটি সব থেকে কোন রাজ্যে বেশি, সেটা আমরা অবশ্যই জানি যে বিহারে সব থেকে পপুলেশন ডেন্সিটি অর্থাৎ জনঘনত্বের পরিমাণ সব থেকে বেশি, এবং সব থেকে কম কোথায়? অরুণাচল প্রদেশে। বিহারে পসিবলি 1100 সামথিং হচ্ছে ওদের পপুলেশন ডেন্সিটি, অর্থাৎ 1100 সামথিং পার স্কোয়ার কিমি, এবং অরুণাচল প্রদেশে প্রতি বর্গ কিলোমিটারে 17 জন মানুষ বাস করে, সব থেকে কম জনঘনত্বপূর্ণ একটা রাজ্য। আচ্ছা, আমরা রাজস্থান যখন প্রথমে জেনে নিলাম যে সব থেকে আয়তনে বড় রাজ্য হচ্ছে রাজস্থান। রাজস্থানে একটা নদী কিন্তু বিখ্যাত নদী আছে, সেটা হচ্ছে লুনি নদী, যেটাকে আমরা কি নামে জানি? সেটা হচ্ছে অন্তর্বর্তী নদী, ঠিক আছে? যেটা যেতে যেতে কোনো এক সময়ে আমাদের স্থলভাগের মধ্যে সাবমার্জ হয়ে গেছে, সেটাকে আমরা কি বলবো? অন্তর্বাহিনী নদী, সেটার নাম হচ্ছে লুনি। এবং গোয়া আমরা একটা দেখলাম যে সব থেকে ছোট রাজ্য আয়তনে, গোয়াতেও কিন্তু একটা নদী আছে যেটার নাম হচ্ছে মান্ডবী নদী, ঠিক আছে? আচ্ছা, আমরা জনঘনত্বপূর্ণ রাজ্য দেখে নিলাম। আচ্ছা, এবার আমাদেরকে জেনে নিতে হবে আমরা যে দেশে বসবাস করছি সেই দেশের আশেপাশে তো অনেক, আমরা যে দেশে বসবাস করছি সেই দেশের আশেপাশে কিন্তু অনেকগুলি কান্ট্রি আছে, তাই না? অর্থাৎ আমরা আমাদের বাড়ির চারপাশের মানুষ যে বাড়িগুলো থাকবে সেগুলোকে আমরা কী বলি? আমাদের প্রতিবেশী বাড়ি, তাই না? তো ঠিক আমাদের দেশের পার্শ্ববর্তী কিছু দেশ আছে, যেমন বাংলাদেশ আছে, নেপাল আছে, ভুটান আছে,
এদিকে পাকিস্তান আছে, ওদিকে চায়না আছে, এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। হয়তো প্রশ্নে দিয়ে দিল যে নিম্নোক্ত কোন দেশটি আমাদের প্রতিবেশী দেশ নয়, অর্থাৎ 4টে অপশন থাকবে, হয়তো একটা 3টে কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু একটা হয়তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র নয়। সেটাকে কিন্তু আমাকে করতে গেলে আমাকে জানতে হবে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর নাম কি, ঠিক আছে? এবার আমাদেরকে জানতে হবে যে আমাদের বর্ডার আছে, তাই না? আমাদের নিজের দেশের যে সীমানা, সে সীমানা বরাবর বর্ডার আছে। তো এক একটা দেশের সঙ্গে যে বর্ডার, এক একটা নাম কিন্তু, ঠিক আছে? যেমন ম্যাকমোহন লাইন, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সঙ্গে চায়না যে বাউন্ডারিটা শেয়ার করে সেটাকে আমরা বলবো ম্যাকমোহন লাইন। পাকিস্তানের সঙ্গে আমাদের ভারতবর্ষ যে বাউন্ডারি শেয়ার করে সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। এবং বাংলাদেশের সঙ্গে যে আমাদের বাউন্ডারি শেয়ার করে বা বাউন্ডারি, সেটাকে আমরা বলি 3 বিঘা করিডর। এই বাউন্ডারিগুলোকে আমাদেরকে একটু জেনে রাখতে হবে, ঠিক আছে? আমরা প্রথমেই বললাম কথা যে আমাদের দেশের নাম কি, আমাদের দেশের নাম হচ্ছে ভারতবর্ষ এবং আমাদের ভারতবর্ষের রাজধানী কি, সেটা হচ্ছে দিল্লি। এবার দিল্লি যেমন আমাদের ক্যাপিটাল বর্তমানে, এটা কিন্তু প্রথম থেকে ছিল না। একদম প্রথমে আমাদের রাজধানী ছিল কলকাতা। আমাদের ভারতবর্ষের রাজধানী প্রথমে ছিল কলকাতা, এবং সেটা 1911 সালের 12ই ডিসেম্বর সেটা আমাদের স্থানান্তরিত হয় কোথায়, দিল্লিতে, এবং তারপর থেকে আমাদের রাজধানী দিল্লি হয়েছে। আচ্ছা, এটা আমাদেরকে জানতে হবে যে রুপি, আমাদের দেশের যে কারেন্সি, আমাদের দেশের যে টাকা, সেটাকে আমরা কি বলি, রুপি বলি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পাশাপাশি দেখে নিই। আমরা যেমন জানলাম যে আমাদের 28টা রাজ্য, তাহলে আমাদের জেনে নিতে হবে এবার পশ্চিমবঙ্গে কতগুলো জেলা আছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 23টা জেলা আছে। সব থেকে বড় জেলা এবং সব থেকে ছোটো জেলার নাম আমাদেরকে জানতে হবে, আমরা জানছি কিছুক্ষণ পরে। এবং আমাদেরকে জানতে হবে যে আয়তনের দিক থেকে তো জানতেই হবে, পপুলেশনের দিক থেকে অর্থাৎ জনসংখ্যার দিক থেকেও আমাদেরকে জানতে হবে যে কোন জেলায় সব থেকে বেশি মানুষ বাস করে এবং কোন জেলায় সব থেকে কম মানুষ বাস করে। আমাদের জানতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গে কতগুলি বিভাগ আছে। আমরা জানি যে আমাদের বিভাগ 5টা আছে, তাই না? একটা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ, একটা হচ্ছে মালদা বিভাগ, একটা হচ্ছে মেদিনীপুর বিভাগ, একটা হচ্ছে বর্ধমান বিভাগ, এবং আর একটা হচ্ছে জলপাইগুড়ি বিভাগ। তাহলে আমরা কটা জানলাম আমাদের বিভাগ? 5টা বিভাগ। আমাদের বিভাগগুলোর নামও দিতে পারে, তোমাদের একটু মনে রাখতে হবে। দেখো, আমাদের ভারতবর্ষের সবথেকে দীর্ঘতম নদীর নাম কি, সেটা হচ্ছে গঙ্গা। এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যদি আমরা ধরি যে আমাদের পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কি, সেটাও কিন্তু হবে গঙ্গা, ঠিক আছে? পশ্চিমবঙ্গের সম্বন্ধে একটা ভালো, খুব সুন্দর কোশ্চেন, যে আমাদের বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? অক্সফোর্ড তো আমাদের এদেশে নেই, কিন্তু আমাদের এই দেশেও অক্সফোর্ড একটা জায়গাকে বলা হয়। তোমরা কি জানো সেটা? অনেকে হয়তো জেনে থাকবে। আমাদের নবদ্বীপকে বলা হয়, পশ্চিমবঙ্গের একটা জায়গা নবদ্বীপ, নবদ্বীপকে বলা হয় কি, বাংলার অক্সফোর্ড। আচ্ছা, আরও একটা কোশ্চেন, যে আমরা ধান তো মোটামুটি সবাই জানি, তাই না? কেননা ধান ছাড়া আমরা যে ভাত, সেটা তো কল্পনাও করতে পারি না, তাই না? ধানের গোলা বলা হয় কিন্তু কাকে? বর্ধমানকে ধানের গোলা বলা হয়, কেননা বর্ধমানে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়। এই কারণেই আমাদের বর্ধমানকে বলা হয় ধানের গোলা। আমরা আর একটা কোশ্চেনও জেনে নিব যে পশ্চিমবঙ্গের না, সেটা হচ্ছে ভারতের রেসপেক্টে, যে ভারতের পিটসবার্গ কাকে বলা হয়? পিটসবার্গ, সেটা হচ্ছে জামশেদপুরকে ভারতের পিটসবার্গ বলা হয়। আমাদেরকে জানতে হবে যে আমাদের ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম। আশা করছি তোমরা সকলেই জানো যে নরেন্দ্র দামোদর দাস মোদি আমাদের এই মুহূর্তে আমাদের হচ্ছে প্রধানমন্ত্রী। এবং আমাদের মুখ্যমন্ত্রীর নাম যদি আমরা বলতে বলি, এখন তো সবাই জানে মুখ্যমন্ত্রীর নাম, আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। আচ্ছা, এবার আমরা কিছু জাতীয় জিনিস নিয়ে আলোচনা করি, ঠিক আছে? আমাদের সবাই জানি যে বট গাছ হচ্ছে আমাদের ভারতের জাতীয় গাছ। বট গাছ হচ্ছে ভারতের জাতীয় গাছ, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বট গাছ নয়। পশ্চিমবঙ্গের জাতীয় গাছ হচ্ছে কি, ছাতিম গাছ। তোমরা সকলেই জানো ছাতিম গাছ, হ্যাঁ, ছাতিম। এবং ফুল সম্পর্কে জানি যে পদ্ম হচ্ছে আমাদের জাতীয় ফুল, কিন্তু পশ্চিমবঙ্গের রেসপেক্টে কিন্তু পদ্ম নয়, সেটা হচ্ছে কি, শিউলি। নাইট কুইন, নাইট ফ্লাওয়ারিং জেসমিন, যেটা অর্থাৎ শিউলি, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় ফুল, কিন্তু ভারতের জাতীয় ফুলের নাম হচ্ছে পদ্ম। রয়্যাল বেঙ্গল টাইগার, আমরা সকলে জানি যে রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে আমাদের কি, ভারতের জাতীয় পশু। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেম, যে পশ্চিমবঙ্গের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। পশ্চিমবঙ্গের জাতীয় পাখি হচ্ছে কি, আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কিন্তু আলাদা, কিন্তু ভারতবর্ষের জাতীয় পাখি আলাদা। আমরা জানি যে ময়ূর হচ্ছে আমাদের ভারতের জাতীয় পাখি, কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয় পাখি হচ্ছে হোয়াইট থ্রোটেড কিংফিশার, যেটা অর্থাৎ একটা মাছরাঙা, যে মাছরাঙার গলাটা হচ্ছে সাদা, সেই শ্বেত গলা বিশিষ্ট যে মাছরাঙা, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় পাখি। এবার যদি আমাদের কোশ্চেন দেয় যে আমাদের স্থলজ প্রাণী, আমরা দেখলাম যে রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু, কিন্তু যদি ভারতের বলে যে ওয়াটার অ্যানিম্যাল, ন্যাশনাল ওয়াটার অ্যানিম্যাল অফ ইন্ডিয়া, সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের হবে
গ্যাঙ্গেটিক ডলফিন হচ্ছে আমাদের ন্যাশনাল ওয়াটার অ্যানিম্যাল, এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ওই একই, সেটা হচ্ছে গাঙ্গেয় ডলফিন হচ্ছে আমাদের জাতীয় জলজ প্রাণী। এবার আমরা জানি যে আমাদের জাতীয় ফলের নাম কি, আমাদের জাতীয় ফলের নাম হচ্ছে আম, ঠিক আছে। আর আমাদের জাতীয় ন্যাশনাল যে সিম্বলটা কি, সেটা হচ্ছে অশোক চক্র। আমরা জানি যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ সেটা হচ্ছে ট্রাই কালার, তাই না, ত্রিরঙ্গা বিশিষ্ট, অর্থাৎ 3 রং বিশিষ্ট আমাদের পতাকা। 3টে রং আমরা জানি যে একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে সবুজ, আর একটা হচ্ছে স্যাফরন অর্থাৎ গেরুয়া। এক একটা রং কিন্তু এক একটা মিনিং বেয়ার করে। আমাদের হোয়াইট আমরা জানি যে সত্যতা এবং শান্তির প্রতীক হচ্ছে আমাদের হোয়াইট, অর্থাৎ হোয়াইট যে রংটা, সাদা যে রংটা, সেটা কি পরিচয় প্রকাশ করে, যে সত্যতা এবং শান্তির পরিচয় প্রকাশ করে। এবং গ্রিনটা কি করে, ফার্টিলিটি এবং গ্রোথ, অর্থাৎ উর্বরতা এবং যেটা গ্রোথ সেটাকে সিম্বলাইজ করে কিন্তু আমাদের কোনটা, গ্রিন কালারটা। এবং স্যাফরন কালারটা কি করে, শক্তি এবং সাহস, তাই না, শক্তি এবং সাহসকে এক্সপ্রেস করে কোন কালার, সেটা হচ্ছে স্যাফরন বা গেরুয়া কালার। আমরা সকলেই জানি যে আমাদের দেশ কবে স্বাধীন হয়েছে, 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট দিতে পারে। হ্যাঁ, 15ই আগস্টের পাশাপাশি আমাদেরকে যদি বলে দেয় যে 26শে জানুয়ারি কেন বিখ্যাত, 26শে জানুয়ারি হচ্ছে আমাদের প্রজাতন্ত্র দিবস, তাই না, 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। এবং বেশ কিছু ডেট হয়তো দিতে পারে, যেমন 23 জানুয়ারি, 23শে জানুয়ারি এটা কিসের জন্য বিখ্যাত, এটা হচ্ছে নেতাজির জন্মদিন। এবং দিতেই পারে 2 অক্টোবর, রিসেন্ট চলে গেল 2 অক্টোবর, হয়তো দিতেই পারে, কেননা অক্টোবরে পরীক্ষা হচ্ছে, তাহলে অক্টোবরের একটা ফেমাস দিন হচ্ছে 2 অক্টোবর, অর্থাৎ 2 অক্টোবর কেন ফেমাস, সেটা হচ্ছে গান্ধীজির জন্মদিন। দিতেই পারে, কিন্তু এগুলো তোমাদেরকে জেনেই রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব একটু আউট অফ মোটামুটি একটু স্ট্যান্ডার্ড লেভেলের কনসেপ্ট সম্পর্কে এবার একটু আলোচনা করব আমরা। সেটা হচ্ছে যেমন আমরা দেখে নিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো জেলা আছে, 23টা জেলা আছে। কিন্তু তোমরা কি জানো যে কোন রাজ্যে সব থেকে বেশি জেলা আছে, সেটা হচ্ছে অবশ্যই উত্তরপ্রদেশ, ঠিক আছে। এই মুহূর্তে উত্তরপ্রদেশে 72টা জেলা আছে, আমাদের যেখানে 23টা সেখানে উত্তরপ্রদেশে হচ্ছে 72টা। তাহলে কেন জনসংখ্যা বেশি হবে না, তাই না, জনসংখ্যার দিক থেকে এই কারণেই হচ্ছে উত্তরপ্রদেশ সব থেকে এগিয়ে। প্রথম আমরা ভূস্বর্গ, এই কথাটা প্রাচ্যের ভূস্বর্গ যদি জিজ্ঞেস করে তাহলে আমাদের বলতে হবে সেটা কাশ্মীরকে বলা হয় প্রাচ্যের ভূস্বর্গ, ঠিক আছে। আমরা দেখে নিলাম যে ধানের গোলা হচ্ছে কাকে বলা হয় জানো তোমরা, অন্ধ্রপ্রদেশ। এমনি যদি বলে যে পশ্চিমবঙ্গে ধানের গোলা তাহলে কিন্তু বর্ধমান, কিন্তু যদি বলা হয় আমাদের ভারতে ধানের গোলা কাকে বলা হয়, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অবশ্যই। এবং অন্ধ্রপ্রদেশকে আরও একটা বলা হয় একটা ফেমাস নামে, সেটা হচ্ছে এশিয়ার ডিমের ঝুড়ি নামে হচ্ছে অন্ধ্রপ্রদেশ পরিচিত, ঠিক আছে। আচ্ছা, তোমরা এটা কি জানো যে আমাদের দেশ যেমন আছে টোটাল আমাদের ইন্ডিয়ার একদম যদি আমরা ম্যাপ দেখি, একদম উত্তর দিকে কোন আমাদের রাজ্য আছে, একদম দক্ষিণ দিকে কোন রাজ্য আছে, একদম পূর্বে, একদম পশ্চিমে, এগুলো তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। একদম উত্তরে আমাদের কি আছে, কাশ্মীর আছে, ঠিক আছে, উত্তরে কাশ্মীর, এবং দক্ষিণে কি আছে, তামিলনাড়ু আছে। আর আমাদের পশ্চিমে আছে গুজরাট, এবং আমাদের পূর্ব দিকে আছে অরুণাচল প্রদেশ। এই যে রাজ্যগুলোর নাম বললাম এদের কিন্তু স্পেসিফিক জায়গাও আছে, ঠিক আছে। যেমন উত্তরে ইন্দ্রাকল আছে, যেমন গুজরাটের আমরা গুহারমতি, এবং অরুণাচল প্রদেশে আছে, ঠিক আছে। এই নামগুলো তোমাদের আসবে না হয়তো, জাস্ট কোন দিকে কোন রাজ্যটা একদম শেষ প্রান্তে আছে এটা এটুকু জানলেই যথেষ্ট। আমরা আগে আলোচনা করলাম যে বিহারের জনঘনত্ব সর্বাধিক, সেটা হচ্ছে 1100+ বললাম, 1102 ধরা হয়। আর সব থেকে অরুণাচল প্রদেশে কম বলেছি, 17 জন পার স্কোয়ার কিলোমিটার। আচ্ছা, এটাও গেল। আচ্ছা, দেবতা, দ্য ল্যান্ড অফ গডস, এটা বলা হয় দেরাদুনকে, ঠিক আছে। উত্তরাখণ্ডের যে দেরাদুন উত্তরাখণ্ডকে বলা হয় যে দেবতাদের বাসভূমি, দ্য ল্যান্ড অফ গডস। আমরা পাঞ্জাব, অর্থাৎ পঞ্চযোগ অব, তাই না, পাঞ্জাব সেটা হচ্ছে পঞ্চনদের দেশ, সেটা হচ্ছে আমরা পাঞ্জাবকে বলি পঞ্চনদের দেশ, ঠিক আছে। মোটামুটি আমরা দেখলাম অনেক কিছুই। এবার আমাদেরকে আরেকটু জানতে হবে জিকে, তো এখানে সাজেশনের কিছু নেই, তবে যতটুকু আলোচনা করছি এইগুলো হয়তো এই রিলেটেডই কিছু দেবে, তবে যা কিছু দেবে আশা করছি তোমরা সকলেই অ্যাটেম্প্ট করে আসতে পারবে, এবং সকলের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এই কারণে। আর তোমরা সবসময় চেষ্টা করবে যে যত বেশি পারবে জ্ঞান অর্জনের চেষ্টা করবে, কেননা জ্ঞান এমন একটা জিনিস যে তোমাকে কোনো সময় ধোঁকা দেবে না। জ্ঞান অর্জন করলে তুমি সব জায়গায় সম্মানিত হবে এবং সম্মান পেয়ে থাকবে, এটাই কিন্তু আমরা সবাই জেনে থাকি, তাই না, কারণ আমরা নলেজেবল পার্সনদেরকে সবসময় বেশি রেসপেক্ট দিয়ে থাকি। তাই পরীক্ষা পাস ফেল ডাজন্ট ম্যাটার, তোমাকে সবসময় কী করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে।
বড় মাপের মানুষ হতে গেলে, কেননা বড় মাপের মানুষ এ পর্যন্ত যেনারাই হয়েছেন তারা কিন্তু প্রচুর জ্ঞানের অধিকারী, তাই না? এই কারণে তেনারা জ্ঞানী বলে পরিচিত আজকে আমাদের কাছে। আচ্ছা চলো, সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কাকে জানো তোমরা? ক্যানিংকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার। শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। শিলিগুড়িকে কী বলা হয় তাহলে? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। ঠিক আছে, কোশ্চেন দেখে রেখেছি এবং আমি দাগিয়ে রেখেছি, জাস্ট সেই কোশ্চেনগুলোকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি এবং এইগুলোই তোমরা ক্লাস 5 টু ক্লাস 9 পরীক্ষা দেবে, এর থেকে হয়তো বাইরে স্ট্যান্ডার্ড লেভেলে না দেওয়াই বেশি সম্ভব। তোমরা কি জানো এটা যে কোচবিহার জেলা রসিক বিলে একটা পাখিরালয় আছে, অর্থাৎ বার্ড স্যাংচুয়ারি? কোচবিহারের কী বললাম তাহলে? কোচবিহারের, হ্যাঁ সেটা হচ্ছে কোচবিহারের রসিক বিল সেটা। আর আমাদের পাশেই জিয়াগঞ্জ, তাই না? নদীয়ার পার্শ্ববর্তী হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের একটা জায়গা হচ্ছে জিয়াগঞ্জ। জিয়াগঞ্জ কেন বিখ্যাত তোমরা জানো? বালুচুরি এক ধরনের শাড়ি, সেই বালুচুরি শাড়ির জন্য কিন্তু আমাদের জিয়াগঞ্জ বিখ্যাত। এবং মুর্শিদাবাদ আরও অনেক কারণে বিখ্যাত, কেননা এখানে হাজারদুয়ারি প্যালেস আছে। প্রত্যেকটা জেলার কিন্তু আলাদা আলাদা আইডেন্টিটি আছে, তবে হিস্ট্রিক্যাল প্লেস মনে হয় মুর্শিদাবাদে সব থেকে বেশি, তাই না? মুর্শিদাবাদে আসলে কিন্তু ঘোরার অনেক জায়গা, বেশ কয়েকদিন কেটে যাবে, যা হিস্ট্রিক্যাল প্লেস আছে সেগুলো ঘোরার জন্য। একটা ফেমাস মসজিদ আছে তোমরা জানো, আদিনা মসজিদ? দিতেই পারে, কিন্তু অনেকবারই দিয়েছে, হয়তো আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম মিশনে তখনও হয়তো আদিনা মসজিদ কোথায় সেটা কিন্তু দিয়েছিল। আদিনা মসজিদ হচ্ছে পান্ডুয়ায় অবস্থিত, অর্থাৎ মালদাতে অবস্থিত। ঠিক আছে, আমরা দেখলাম বেশ অনেক কিছু কোশ্চেন। হ্যাঁ, ভারতের গ্লাসগো বলা হয় হাওড়াকে, ঠিক আছে? হাওড়া ইজ কল্ড দ্য গ্লাসগো অফ ইন্ডিয়া, অর্থাৎ হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয়। আচ্ছা, আমরা জানি যে সিঙ্কোনা গাছের ছাল থেকে আমরা কুইনাইন তৈরি করি, তাই না? কুইনাইন। তো কুইনাইনের চাষ, এই যে সিঙ্কোনা চাষ কোথায় হয় তোমরা জানো এটা? আশা করছি না জানাই হয়তো, এটা যে একদম স্বাভাবিক। তো সিঙ্কোনা চাষ হয় আমাদের মংপুতে। মংপু জায়গাটা কোথায়? দার্জিলিংয়ের মংপু। দার্জিলিংয়ের একটা মংপু বলে জায়গা আছে, সেখানে আমাদের এই যে সিঙ্কোনা যে চাষ, সেই সিঙ্কোনা চাষ কিন্তু ওখানে হয়ে থাকে। আর তোমরা জানো যে তামাক সব থেকে কোথায় বেশি হয় চাষ? আমাদের কোচবিহারে সব থেকে বেশি হয়, তাই না? আর তোমরা কি জানো যে বিড়ির যে পাতা, সেটা কোন গাছের পাতা? হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই জানো, সেটা হচ্ছে কেন্দু গাছের পাতা থেকে যে পাতা, সেই পাতা থেকে কিন্তু বিড়ি তৈরি হয়। বিড়ির উপরে যে অংশটা দেখি, যে পার্টটা, সেটা হচ্ছে কেন্দু গাছের পাতা। ঠিক আছে, চলো আমরা দেখি। সজনেখালিতেও কিন্তু একটা পাখিরালয় আছে, বার্ড স্যাংচুয়ারি আছে। ঠিক আছে, হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের মোটামুটি জিকে কোশ্চেন। হয়তো আমরা একদম শেষের দিকে চলে এসেছি জিকে পোর্শনের। এরপরে আমরা আলোচনা করব ইংলিশ পোর্শন নিয়ে। আর কিছু কোশ্চেন হয়তো আছে, জিকের কোশ্চেন একটা দিয়ে থাকে যে বিভিন্ন আমাদের যে সমস্ত কবি বা ফেমাস মানুষ, তিনাদের অন্য নিজের নাম ছাড়াও অন্য নাম কিন্তু থেকে থাকে। ঠিক আছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিং নামে আমরা জানি, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে কি? ভানু সিং। এরকম বেশ কিছু আমরা ছদ্মনাম জেনে নিব। বিশেষ কিছু কবি বা ফেমাস কিছু পার্সনের যে ছদ্মনাম, যে ছদ্মনামে তিনারা লিখতে ভালোবাসতেন বা লিখতেন, সেই ছদ্মনামগুলো আমাদেরকে জেনে নিতে হবে। এগুলো কিন্তু প্রত্যেক পরীক্ষাতেই দিয়ে থাকে। আশা করছি তোমরাও কিন্তু তোমাদের পরীক্ষাতেও কিন্তু এসে থাকবে, আশা করছি। যদি আমি ভুল না হয় তাহলে কিন্তু আসবেই যে কোনো মানুষের, যে এই মানুষের ছদ্মনাম কী বা এই মানুষের অপর নাম কী ছিল। ঠিক আছে, এগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে। যেমন আমরা কাজী নজরুল ইসলাম, অবশ্যই একজন বিখ্যাত কবি। তো কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ছিল ব্যাঙাচি। কীরকম একটা নাম, তাই না? ব্যাঙাচি ছদ্মনামে কাজী নজরুল ইসলাম পরিচিত। আমরা বিমল ঘোষ, মৌমাছি ছদ্মনাম তোমরা অনেক আগেই পড়েছো হয়তো। মৌমাছি নামে কে পরিচিত তাহলে? বিমল ঘোষ। আর একটা হচ্ছে যাযাবর, ঠিক আছে? বিনয় মুখোপাধ্যায়, ইনি হচ্ছেন যাযাবর নামে পরিচিত। আমরা দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিমল ঘোষ এবং বিমল মিত্র। এবার আমরা দেখব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, খুব বড় মাপের একজন লেখক। তিনি হচ্ছে অনিলা দেবী, অনুপমা, এইসব নামে বা এই ছদ্মনামে তিনি পরিচিত। ঠিক আছে, সৈয়দ মুজতবা আলী প্রিয়দর্শী বা সত্যপীর নামে পরিচিত হচ্ছে সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলীর তোমরা একটা লেখা হয়তো পড়ে থাকবে অনেকে, নোনা জল, খুবই সুন্দর একটা গল্প, তোমরা অবশ্যই পড়ে নিতে পারো। জীবনের সংগ্রামের পরেও অনেক সময় মানুষ ব্যর্থ হয়ে থাকে, হয়তো সেটা ভাগ্যের একটা পরিহাস। তো ভাগ্যের এই পরিহাসকে জানতে গেলে কিন্তু আমাদেরকে নোনা জল নামক যে একটা গল্প আছে সৈয়দ মুজতবা আলীর, খুবই সুন্দর একটা গল্প, তোমরা অবশ্যই পড়তে পারো, হয়তো অনেক কিছু শিখতে পারবে সেখান থেকে। আচ্ছা, আমরা দেখলাম বেশ কিছু ফেমাস কবি বা মানুষের ছদ্মনাম। এবার আমরা দেখব যে কিছু বিখ্যাত গ্রন্থ তো আছেই, তাই না? যেমন মহাভারত আছে, রামায়ণ আছে,
বা অন্যান্য যেমন অর্থশাস্ত্র আছে, এই সমস্ত বইগুলো কাদের লেখা ওইগুলো আমরা একটু আলোচনা করে নেব, দেখে নেব, ঠিক আছে। যেমন মহাভারত কে লিখেছে? বেদব্যাস, ইনি মহাভারতকে লিখেছেন। মহাভারত হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মহাকাব্য বলা হয় মহাভারতকে, ঠিক আছে। হিন্দু ধর্মের একটা বিখ্যাত বই এবং ধর্মগ্রন্থ। এবং রামায়ণটাকে জেনে নিব আমরা যে ঋষি বাল্মীকি রামায়ণা লিখেছিলেন। আমরা দেখব অর্থশাস্ত্র কার লেখা? অর্থশাস্ত্র হচ্ছে কৌটিল্যের লেখা। এটা হয়তো 5-6-এর জন্য আসবে না, কিন্তু 7-8-9 এদের জন্য কিন্তু আসতেই পারে, যে অর্থশাস্ত্রের রচয়িতাকে তিনি হচ্ছেন আমাদের কৌটিল্য বা বিষ্ণু শর্মা বা চাণক্য, তাই না? কৌটিল্য চাণক্য নামে পরিচিত। রাজতরঙ্গিনী আমরা জানি কলহনের লেখা রাজতরঙ্গিনী, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট রাইটিংস, এগুলো আমাদের জানতে হবে। গীতাঞ্জলি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা দেখে নিলাম। আর অগ্নিবীণা কিন্তু খুব ফেমাস একটা রাইটিং, এটা হচ্ছে অগ্নিবীণা, বিষের বাঁশি, এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা, ঠিক আছে। আরও অনেক আছে, হয়তো তোমরা জেনে থাকবে, যে ডিসকাভারি অফ ইন্ডিয়া, তাই না? জওহরলাল নেহরুর লেখা একটা ডিসকাভারি অফ ইন্ডিয়া। তারপরে আছে ধরো আমাদের ইন্টারনাল ইন্ডিয়া, এটা হচ্ছে আমাদের শ্রীমতী ইন্দিরা গান্ধী লেখা হচ্ছে ইন্টারনাল ইন্ডিয়া। এরকম অনেক কিছু ফেমাস বই আছে, তোমাদেরকে জানতে হবে। যেমন আরও বই আছে, যেমন বানভট্টের লেখা, তাই না? বুদ্ধচরিত, তারপরে এই সমস্ত বইগুলো লেখকও তোমাদেরকে জানতে হবে। আমরা অনেক কার্টুন দেখে দেখে অভ্যস্ত, তাই না? তোমরা হাদাভোদা কার্টুন দেখেছো, নন্টে ফন্টে কার্টুন দেখো, বা অগি টগি অনেক কার্টুন দেখো, কিন্তু সেই কার্টুনগুলো কাদের তৈরি, মানে এই কার্টুনগুলো স্রষ্টাকে, এগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে, ঠিক আছে। আমরা জানি বাটুল দ্য গ্রেট নারায়ণ দেবনাথের লেখা হচ্ছে বাটুল দ্য গ্রেট। হাদাভোদা, নন্টে ফন্টে, বাহাদুর বিড়াল, এই সবগুলোই কিন্তু হচ্ছে নারায়ণ দেবনাথের লেখা। তাহলে আমরা কি দেখলাম? নারায়ণ দেবনাথের লেখাগুলো বাটুল দ্য গ্রেট, হাদাভোদা, নন্টে ফন্টে। আমি কিন্তু ছোটোবেলায় নন্টে ফন্টে দেখেছি, তোমরা দেখেছো কিনা আমি জানি না, কিন্তু আমি দেখেছি নন্টে ফন্টে, খুবই সুন্দর। আমাদেরকে দেখতে হবে যে ঘনাদা, এটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের একটা কমিক্সের নাম। টেনিদা লিখেছেন, টেনিদার স্রষ্টা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। এগুলো আমরা দেখলাম বেশ কিছু কমিক্স এবং তাদের স্রষ্টা। যেমন কিছু আত্মজীবনী, যেমন তুজুকি বাবর, তাই না? বাবরের লেখা। যেমন হুমায়ুন নামা কার লেখা? হুমায়ুন নিজে লেখেননি, কিন্তু এটা লিখেছেন তিনার বোন গুলবদন বেগম, তাই না? হ্যাঁ, তুজুকি জাহাঙ্গীরি আছে, তাই না? বেশ কিছু মোগল সম্রাট তাদের আত্মজীবন লিখেছিলেন, তার মধ্যে এগুলো ইম্পর্টেন্ট। যেমন আমাদের কিছু জানতে হবে যে বিখ্যাত কিছু ব্যক্তি এবং তাদের আত্মজীবনী, তাই না? আমরা মাইন ক্যাম্প বা মেইন ক্যাম্প আমরা সবাই জানি যে হিটলারের লেখা হচ্ছে মাইন ক্যাম্প বা মেইন ক্যাম্প। তারপরে আমরা জানি যে মাইকেল জ্যাকসন মুন ওয়াক, এনার আত্মজীবনী হচ্ছে মুন ওয়াক। মাইকেল জ্যাকসন ইনি নাকি শোনা যায় যে ইনি চাঁদেও নাকি জায়গা কিনেছিলেন। তো হ্যাঁ, চাঁদেও ইনি জায়গা কিনেছিলেন। আর মাইকেল জ্যাকসন আমরা সবাই জানি যে তিনি ব্রেক ডান্সের জন্য বিখ্যাত, তাই না? ইনি মোটামুটি পুরো বডিকে কাত করে দিতে পারতেন এবং নিজে ব্যালেন্স সেটাও কিন্তু তিনি কন্ট্রোল করতে পারতেন। এবং আমরা জানি যে মোহনদাস করমচাঁদ গান্ধীজি আমাদের জাতির জনক, আমাদের ইন্ডিয়ার, আমাদের ভারতবর্ষের জাতির জনক বলা হয় মোহনদাস করমচাঁদ গান্ধীজিকে, যেনার আত্মজীবনী হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা হচ্ছে ওনার আত্মজীবনী। এছাড়াও অনেক আত্মজীবনী আছে, বাকি না পড়লেও চলে যাবে আশা করছি আমরা। হ্যাঁ, একটা আর্ট সম্বন্ধে তোমরা জানো, তাই না? যে মোনালিসা নামক একটা আর্টের কথা, একটা চিত্রের কথা কিন্তু তোমরা সকলেই কিন্তু প্রথম থেকে হয়তো ছোটোবেলা থেকে শুনে আসছো, কি হয়তো পরীক্ষায় পড়ে যেতেও পারে যে মোনালিসা নামক এই চিত্রটা কার আঁকা? লিওনার্দো দা ভিঞ্চি ইটালির মানুষ ছিলেন, তিনি মোনালিসা নামক চিত্রটি তিনি অঙ্কন করেছিলেন। আচ্ছা, আমরা বেশ কিছু বইয়ের নাম দেখে নিব, বিখ্যাত কিছু বই যেনারা লিখেছিলেন সে বইয়ের নামও দেখে নিব, এবং সেই বইগুলো কারা লিখেছিলেন সেটাও কিন্তু আমরা জেনে নিব। যেমন অরণ্যের অধিকার বা 1084 মা, অরণ্যের অধিকার এবং 1084 মা, এই দুটো বই লিখেছিলেন মহাশ্বেতা দেবী। অগ্নিবীণা, বিষের বাঁশি, এগুলো বললাম কাজী নজরুল ইসলাম। আরণ্যক, ইছামতি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক লেখা কিন্তু আছে, যেমন আছে সুন্দরবনে 7 বছর আছে, চাঁদের পাহাড় আছে,
হীরা মানিক জলে আছে, বিভিন্ন খুবই ফেমাস ফেমাস রাইটিংস, খুবই সুন্দর এবং ইন্টারেস্টিং গল্প। যখন হয়তো অবসর সময় পেলে তোমরা কিন্তু অবশ্যই পড়ে নিও এগুলো। কপালকুণ্ডলা, কমলাকান্তের দপ্তর, এটা কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাহিত্যের সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বই হচ্ছে কি? তাহলে আমরা দেখলাম কপালকুণ্ডলা এবং কমলাকান্তের দপ্তর। আবোল তাবোল পাগলা দাশু, এটা তো সবাই জানি আমরা, সুকুমার রায়ের লেখা আবোল তাবোল। আবোল তাবোল এবং কি আমরা দেখলাম পাগলা দাশু। হ্যাঁ, পদ্মা নদীর মাঝে, পুতুল নাচের ইতিকথা, এগুলো কার লেখা? এগুলি লেখা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় লেখা হচ্ছে। পদ্মা নদীর মাঝে, পুতুল নাচের ইতিকথা, এগুলো হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। একটা বই খুব সুন্দর, যেতে পারি কিন্তু কেন যাব, কি একটা ওয়ার্ড টাইপের নাম, যেতে পারি কিন্তু কেন যাব, এটা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। ঠিক আছে, এবার আমরা আমাদের কবিগুরু ভানু সিং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিছু বইয়ের নাম আমরা দেখে নেব। ঠিক আছে, যেমন তিনার একটা হচ্ছে গীতাঞ্জলি। ঠিক আছে, গীতাঞ্জলি, তারপরে হচ্ছে গীত বিতান আছে, বলাকা আছে, চণ্ডালিকা আছে, নঢির আছে, সরি নটির 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 আছে, পূজা আছে, কণিকা, সঞ্চয়িতা, এগুলো সবই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সবগুলো জানতে হবে না, তবে মোটামুটি গীতাঞ্জলি, কেননা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, তাই না, 1913 সালে। তো এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে যে গীতাঞ্জলি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এছাড়া কাজী নজরুল ইসলাম সম্পর্কে তো আলোচনা করলামই, অগ্নিবীণা, বিষের বাঁশি, সর্বহারা, সঞ্চিতা, এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের। সুকান্ত ভট্টাচার্যের আছে যেমন ছাড়পত্র, ঘুম নেই, এগুলো হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের লেখা। এবার আমরা কিছু ইংলিশ সাহিত্যের কিছু রাইটার আছে তিনাদের লেখা কিছু দেখে নিব। যেমন উইলিয়াম শেক্সপিয়ার, আমাদেরকে জানতেই হবে ওনার কিছু বিখ্যাত রাইটিংসের নাম, সেটা হচ্ছে ম্যাকবেথ, হ্যামলেট, ওথেলো, গো অ্যাজ ইউ লাইক, এগুলো সবই হচ্ছে রোমিও জুলিয়েট, জুলিয়াস সিজার, এগুলো সবই হচ্ছে কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। এবং উইলিয়াম শেক্সপিয়ারের যে সমস্ত সনেটসগুলো আছে, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে সনেট 118, এই সনেটগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, দ্য ওয়ার্ড মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, এগুলো সবই হচ্ছে শেক্সপিয়ারের রচনা, বিখ্যাত। জন মিল্টন, প্যারাডাইস লস্ট অ্যান্ড প্যারাডাইস রিগেন্ড, তাই না, এগুলো, বা লিসিডাস আমরা সকলেই পড়েছি, এগুলো হচ্ছে জন মিল্টনের লেখা। জিওফ্রে চসার, বিখ্যাত, যিনি খুবই পপুলার এবং খুবই বিখ্যাত একজন লেখক, ক্যান্টারবারি টেলস তেনার হচ্ছে লেখা, অর্থাৎ ক্যান্টারবারি টেলসকে লিখেছেন তিনি হচ্ছেন জিওফ্রে চসার। মোটামুটি এগুলো আমরা দেখলাম। এবার আমরা দেখব যে বিখ্যাত কিছু উক্তি, যেমন উক্তি বলতে তোমরা বুঝতে পারছো যে কিছু বিখ্যাত কথা, যেমন দিল্লি চলো, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, এটা কার বলা, কার কথা? এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা, অর্থাৎ তিনি বলেছিলেন গিভ মি ব্লাড অ্যান্ড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। এবং দিল্লি চলো, এগুলো হচ্ছে ফেমাস স্লোগান, তাই না, এক একটা মানুষের স্লোগান এক এক সময় বিখ্যাত হয়েছে। এই বিখ্যাত স্লোগান হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর। যেমন আরাম হারাম হ্যায়, এটা হচ্ছে জওহরলাল নেহেরুর বিখ্যাত একটা স্লোগান। তারপর আছে ম্যান ইজ বাই নেচার আ পলিটিক্যাল অ্যানিম্যাল, এটা হচ্ছে অ্যারিস্টটলের বিখ্যাত একটা উক্তি। তারপর আমরা দেখবো জন কিটসের আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর ইভার, আমরা সকলেই জানি আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর ইভার, এটা হচ্ছে কার বলা, কার কথা? এটা হচ্ছে জন কিটসের কথা। অ্যান্ড আমরা আরও জানি জন কিটসের আর একটা কথা, বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ বিউটি, তাই না, এটা হচ্ছে জন কিটসের একদম। তারপরে আচ্ছা, তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো, ঠিক আছে, যে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটা তোমরা একটু জেনে নিও। ঠিক আছে, এটা কার বলা, এই কথাটা কে বলেছে, বিখ্যাত কথাটা তোমরা একটু জেনে নিও। আমরা মোটামুটি সেরে নিলাম যে জিকে পোর্শন থেকে মোটামুটি যে সমস্ত কোশ্চেন একটু সম্ভাব্য প্রশ্ন সেগুলো আমরা জেনে নিলাম। এবার আমরা একটু আলোচনা করবো ইংলিশ নিয়ে। ঠিক আছে, আমি প্রথমে ক্লাস 5-6 নিয়ে একটু আলোচনা করবো। 5-এর এন্ট্রান্স যারা দেবে তাদের জন্য কিছু কোশ্চেন আমি আলোচনা করবো, এবং 6-এর, তারপরে একটু অ্যাডভান্স লেভেলে যাব, অর্থাৎ ক্লাস 7, 8, 9 এদের জন্য একটু যাব। ক্লাস 5-6-এর জন্য বলবো যে প্রথমে আমরা দেখে নিয়েছি যে আমরা পড়েছি যে বিভিন্ন প্রাণী এবং প্রাণীদের বাচ্চাগুলোকে কি বলে। ঠিক আছে, যেমন ঘোড়ার বাচ্চাকে কি বলে, যেমন সিংহের বাচ্চাকে কি বলে, টাইগারের বাচ্চাকে কি বলে, লায়ন কাব, টাইগার কাব, তাই না, এগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে হয়তো এরকম দিয়ে দেবে যে কাব, এর অ্যানিমেলের নাম কি, কাব তো বাচ্চা, তাই না, তাহলে অ্যানিমেলের নাম কি, আমাদের যদি অপশন থাকে যে টাইগার বা লায়ন, তাহলে যে কোনো আমরা একটাকে চুজ করব। যেমন আরও আছে, যেমন এলিফ্যান্টের বাচ্চাকে কি বলে, যেমন গরুর বাচ্চাকে কি বলে, কাফ বলে, এগুলোকে আমরা জানি। তো এগুলো আমাদেরকে জানতে হবে, এবং আমাদেরকে জানতে হবে যে বিভিন্ন প্রাণী এবং তাদের সাউন্ডের নাম, যেমন
স্নেক যদি দেয় তাহলে আমরা হিস, এটা হচ্ছে স্নেকের আওয়াজ, তাই না? স্নেকের আওয়াজকে হিস বলা হয়। যেমন এলিফ্যান্টের আওয়াজকে কী বলা হয়? এলিফ্যান্টের আওয়াজকে আমরা বলি ট্রাম্পেট, ঠিক আছে? যেমন ভালচার, এরা কী করে? স্ক্রিম করে, চিৎকার করে, স্ক্রিম, এদের আওয়াজকে বলা হয় স্ক্রিম। এবং আমরা জানি যে টাইগার, লায়ন, এদের আওয়াজকে আমরা কী বলি? রোর। তাহলে আমরা জানতে হবে আমাদেরকে যে বিভিন্ন অ্যানিম্যাল এবং তাদের সাউন্ডকে কী বলে, এগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। আমাদেরকে আরও জানতে হবে যে বিভিন্ন প্রাণী এবং তাদের যেমন মেল অ্যানিম্যাল এবং ফিমেল অ্যানিম্যাল, এগুলোকে কী বলে? যেমন আমাদের টাইগারের ফিমেল ভার্সন কি? সেটা হচ্ছে টাইগ্রেস, তাই না? যেমন লায়ন, লায়নেস, এগুলো আমাদেরকে জানতে হবে। যেমন হর্স, মেয়ার। তাহলে এখানে থাকবে ছেলে ঘোড়া, মেয়ে ঘোড়া, ছেলে বাঘ, মেয়ে বাঘ, এগুলোকে আমাদেরকে জেনে রাখতে হবে, ঠিক আছে? এবং আমাদেরকে আরও জানতে হবে যে প্রাণী এবং তারা কোথায় থাকে। যেমন স্টেবল বলা হয়, হর্স যেখানে থাকে সেটাকে আমরা স্টেবল বলি, তাই না? বাংলায় বলি আস্তাবল, স্টেবল। তেমনি যেখানে লায়ন থাকে সে তার বাসস্থানকে আমরা কী বলি? ডেন বলি, অর্থাৎ গুহা বলি, তাই না? এই সমস্ত বিভিন্ন প্রাণীর নাম তোমাদেরকে জানতে হবে এবং তাদের বাসস্থানকে কী বলে সেটাও তোমাদেরকে কিন্তু জানতে হবে। তারপরে আসছি আমরা সিঙ্গুলার প্লুরাল, অবশ্যই কিন্তু আসবে। তোমরা যদি ভেবে থাকো যে সবই এস যোগ করে প্লুরাল করা যায় তাহলে কিন্তু একদম ভুল, কেননা আলামিন মিশনের এন্ট্রান্স, এখানে হাজার হাজার ছেলে পরীক্ষা দেবে। নর্মাল কোনো কোশ্চেন এখানে খুব কম দিয়ে থাকে, ম্যাক্সিমামগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটির কোশ্চেন এখানে এসে থাকে। যেমন হয়তো তোমাদেরকে দিয়ে দিল যে হয়তো পেন দিয়ে দিল, বললো এটার প্লুরাল কি, সহজেই পেরে যাবে তোমরা যে পেন্স করলেই প্লুরাল হয়ে গেল। কিন্তু যদি তোমাদেরকে বলে টুথ, এর প্লুরাল কি, তাহলে টুথের প্লুরাল তো টুথস নয়, তাই না? টিথ, আমরা জানি টিথ। যেমন মাউস দিয়ে দিল, মাউস মানে ইঁদুর, কিন্তু মাউসে তো মাউসেস না, মাইস হচ্ছে কি আমাদের মাউসের প্লুরাল ফর্ম। তাহলে এগুলো তোমাদেরকে একটু ডিফিকাল্ট টাইপের যেগুলো আছে, একটু স্ট্যান্ডার্ড টাইপের, তোমরা সকলেই প্রস্তুতি নিয়ে ফেলেছো অলরেডি, তো আশা করছি তোমরা এগুলো সকলেই জেনে থাকবে। এবার আমরা আসি জেন্ডারে। আমরা জেন্ডারকে 4 ভাগে ভাগ করতে পারি, তাই না? জেন্ডার ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 4 ক্যাটাগরিজ। একটা হচ্ছে ম্যাসকিউলাইন জেন্ডার, একটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার, একটা হচ্ছে নিউটার জেন্ডার এবং একটা হচ্ছে কমন জেন্ডার। তো ম্যাসকিউলাইন জেন্ডার আমরা কোনগুলোকে বলবো? যেখানে ছেলে বোঝাবে সেটা হচ্ছে ম্যাসকিউলাইন জেন্ডার, এবং যদি মেয়ে বোঝায় তাহলে সেটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার। এবং নিউটার জেন্ডার, যেগুলো জড় পদার্থ অর্থাৎ ইনঅ্যানিমেট অবজেক্ট যেগুলো, সেগুলো হচ্ছে নিউটার জেন্ডার। যেমন পেন হচ্ছে একটা নিউটার জেন্ডার। যদি বলি রাম, রাম হচ্ছে ম্যাসকিউলাইন জেন্ডার। সীতা, সীতা হচ্ছে ফেমিনাইন জেন্ডার। এবং কমন জেন্ডারে আমাদের মাঝে মাঝে একটু কনফিউশন চলে আসে যে কোনটাকে কমন জেন্ডার বলবো। কমন জেন্ডার এমন একটা জেন্ডার যেটা দিয়ে ছেলেও বোঝাতে পারে আবার মেয়েও বোঝাতে পারে। যেমন আমি যদি বলি ডক্টর, তুমি কি বুঝতে পারবে যে ছেলে ডাক্তারের কথা বলছি না মেয়ে ডাক্তারের কথা বলছি? বুঝতে পারবে না। যেমন যদি বলি বেবি, বেবি কি ছেলে কি মেয়ে তুমি বুঝতে পারবে? বুঝতে পারবে না। এইগুলো হচ্ছে কমন জেন্ডার, অর্থাৎ যে শব্দটার মাধ্যমে আমরা বুঝতে পারবো, ছেলে এবং মেয়ে দুটোকেই বোঝাবে, সেটাকে আমরা বলবো কমন জেন্ডার। তো তোমাদের দেবে, কিন্তু দিতেই পারে যে ফাদার এর ফেমিনাইন জেন্ডার, অর্থাৎ জেন্ডার চেঞ্জ করতে বলবে। তাহলে ফাদারের জেন্ডার যদি আমরা চেঞ্জ করি তাহলে কী লিখবো আমরা? মাদার, তাই না? তাহলে এটা গেল জেন্ডারের কাজ। এবার আমরা সিনোনিম, একটা ওয়ার্ড হয়তো দেওয়া থাকবে, হয়তো বলবে যে এর অ্যান্টোনিম লিখতে। অ্যান্টোনিম ওয়ার্ড ইউজ করলে হয়তো তোমরা বুঝতে পারবে না, তোমাদের জন্য লেখা থাকবে হয়তো অপোজিট ওয়ার্ড। তাহলে যদি আমি বলি হোয়াইট, এর অপোজিট ওয়ার্ড কি? তোমাকে বলতে হবে অবশ্যই ব্ল্যাক। তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদেরকে আয়ত্তে রাখতে হবে। এইবার আসছে একটা জিনিস, সেটা হচ্ছে দেবে কিন্তু তোমাদের, ঠিক আছে? যেমন ব্ল্যাক, এই ওয়ার্ডটা আমরা জানি বানান BLACK, ব্ল্যাক। কিন্তু এই ব্ল্যাক ওয়ার্ডটা একদম এইভাবে থাকবে না, তোমাকে ওই ব্ল্যাক ওই লেটারগুলোই এলোমেলোভাবে সাজানো লেখা থাকবে, তোমাকে সাজিয়ে লিখতে হবে যে এটা যদি পরপর সাজায় তাহলে কিন্তু ব্ল্যাক হতে পারে। যেমন পেন, NEP দিয়ে দিল, তাহলে তোমাকে সাজিয়ে লিখতে হবে যে PEN, এটা পেন, ঠিক আছে? আর একটা হচ্ছে রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব। একটা ভার্ব দেওয়া থাকবে, সাপোজ আমি ওয়াক, WALK, ওয়াক, আমরা জানি ওয়াক মানে হাঁটা। তো ওয়াক যদি বলে পাস্ট টেন্স করতে তাহলে আমরা কি করব? WALKED, তাই না? আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইডি যোগ করে পাস্ট টেন্স করতে পারি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লেটার চেঞ্জ করে পাস্ট টেন্স করতে হয়। যেমন আমি যদি বলি ইট, EAT, ইট মানে তো খাওয়া, তাই না? তাহলে এর যদি পাস্ট টেন্স করি তো আমরা কী করবো? ATE, এট, ঠিক আছে? তাহলে যেগুলো আমরা ইডি অ্যাড করে পাস্ট টেন্স করতে পারি সচরাচর, সেগুলোকে আমরা বলবো রেগুলার ভার্ব, এবং যেগুলোকে লেটার চেঞ্জ করে আমাদেরকে পাস্ট টেন্স করতে হয় সেগুলোকে আমরা বলবো ইরেগুলার ভার্ব। অবশ্যই দিয়ে থাকবে কিন্তু এগুলো কোশ্চেনে, ঠিক আছে? আসবেই কিন্তু আশা করছি। এই হয়ে গেল মোটামুটি। হ্যাঁ, আর একটা 5, 6-এর জন্যে তোমাদের দেখবা হয়তো দেওয়া থাকবে একটা সেন্টেন্স দেওয়া থাকবে
যে রাম ড্যাশ দিয়ে ব্র্যাকেটে ইট, রাম ড্যাশ ইট রাইস। এবার বলবে তোমাকে উপরে লেখা থাকবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটাকে ট্রান্সফার করো বা তুমি রিরাইট করো। তাহলে তোমাদেরকে কি লিখতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা জানি যে সাবজেক্টের পরে অ্যাম, ইজ বা আর এর মধ্যে যে কোনো একটা বসে, তারপরে যে ভার্বটা বসবে তার সঙ্গে অবশ্যই আইএনজি যোগ থাকবে এবং তারপর অবজেক্টটা বসবে। তাহলে এখানে আমি বললাম রাম, রামের পরে অবশ্যই ইজ বসবে, রাম ইজ, তাহলে ইট আছে ভার্ব আমার, ইটের সঙ্গে আইএনজি যোগ করবো ইটিং, রাম ইজ ইটিং রাইস। এটা হয়ে গেল। তাহলে তোমাদের জাস্ট এইটুকু করলেই হয়তো চলে আসবে, ঠিক আছে। এবার আমি আসি ক্লাস 7, 8, 9। 7, 8, 9-এর জন্য এগুলো তো ঠিক থাকছেই, তার পাশাপাশি তোমাদেরকে জানতে হবে ক্লাস 5, 6-এর জন্য আর একটা জিনিস হচ্ছে যেমন ট্রান্সলেশন। যেমন বলতে পারে বাংলা লেখা থাকবে আমার একটা পেন আছে, আমার একটা কলম আছে, তোমাকে ইংলিশে লিখতে হবে তাহলে কি, যে আই হ্যাভ আ পেন, তাই না। যদি বলে সে মাঠে কাজ করে, তাহলে হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড, এগুলো তোমাদেরকে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। যেমন আমরা যদি বলি যে আমরা জল পান করি আমাদের তৃষ্ণা নিবারণের জন্য, এরকম যদি লেখা থাকে, একটু স্ট্যান্ডার্ড লেভেলে দেওয়া থাকতেই পারে, তাহলে তোমাকে কি লিখতে হবে যে আমরা জল পান করি, উই ড্রিঙ্ক ওয়াটার ফর কুয়েঞ্চিং অর ফর রিডিউসিং আওয়ার থার্স্ট, উই ড্রিঙ্ক ওয়াটার ফর কুয়েঞ্চিং আওয়ার থার্স্ট। তাহলে তোমাদেরকে এইভাবে ট্রান্সলেশন করতে হবে। ট্রান্সলেশন কিন্তু 5, 6, 7, 8, 9 সবার জন্য কিন্তু আসবেই। যেটা 7, 8, 9-এর জন্য আসবে সেটা হচ্ছে আনসিন প্যাসেজ, অর্থাৎ একটা অজানা একটা টেক্সট তোমার সামনে দেওয়া থাকবে, টেক্সটটা কিন্তু তোমাকে খুবই ভালোভাবে পড়তে হবে, 2-3 বার অলরেডি তোমাকে কিন্তু পড়তে হবে, তবে কিন্তু একটা আনসিন প্যাসেজ তুমি কিন্তু জানো না ওই প্যাসেজটা সম্পর্কে কিছু, ঠিক আছে। তো সেই প্যাসেজ থেকে তোমাকে কংক্রিট একটা আইডিয়া বানাতে গেলে মোটামুটি 1-2 বারে হবে না, 1, 2, 3 যতবার না পড়লে তোমার কংক্রিট আইডিয়া তৈরি না হচ্ছে ততক্ষণ তুমি পড়বে, কেননা তুমি যদি ওটা ঠিকঠাকভাবে না পড়ো তাহলে তোমার যে কোশ্চেনগুলো আসবে আনসিন প্যাসেজ থেকে সেগুলো কিন্তু তুমি অ্যাটেম্প্ট করতে পারবে না। আর ইংলিশ এবং ম্যাথ হচ্ছে আপনি একটু কোশ্চেন বলে দেবেন স্যার, কেমন আসবে। হ্যাঁ, কি বলছিলাম, আনসিন প্যাসেজ, ইংলিশ এবং ম্যাথ তোমার কিন্তু র্যাঙ্ক দাঁড় করাবে। ম্যাক্সিমাম যে জিকেও না, অন্যান্য সাবজেক্ট ওয়াইজ যেমন পরিবেশবিদ্যা থেকে, ইভিএস থেকে, হিস্ট্রি থেকে, জিওগ্রাফি থেকে যে কোশ্চেনগুলো আসবে ম্যাক্সিমাম কিন্তু সবাই পেরে যাবে, কিন্তু এখানে ডিফিকাল্ট থাকে হচ্ছে ইংলিশ এবং ম্যাথ পোর্শন, ঠিক আছে। তো ইংলিশ এবং ম্যাথ পোর্শন যদি তুমি নিখুঁতভাবে করে আসতে পারো তো আশা রাখবে তোমার র্যাঙ্কিং চলে আসবে, অর্থাৎ তুমি যে কোনো ব্রাঞ্চ পেয়ে যাবে। তাহলে আনসিন প্যাসেজ আমাদের গেল। এবার আমরা আসছি মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে গ্রামার পোর্শন। গ্রামার পোর্শন, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এটা কিন্তু সব ক্লাসের জন্যই ঠিক আছে, আসবে। তোমাদেরকে জেনে নিতে হবে, তোমাকে কনফিউশনের একটা জায়গা আছে, সেটা হচ্ছে এ বা অ্যান আর দাটা কোথায় বসবে তোমরা মোটামুটি সকলেই জানো। তাজমহল দিয়ে দেবে তার আগে তোমাকে তুমি এটা সবাই জানো। সান দিয়ে দেবে, সানের আগে দা বসবে, এটাও তোমরা জানো। মুন দিয়ে দেবে, মুনের আগে দা দিয়ে দেবে, কিন্তু জানো। কিন্তু কনফিউশনের ব্যাপার হচ্ছে যদি বলে পেনের আগে এ বসবে কি অ্যান বসবে, তুমি খুব সহজেই পেরে যাবে যে পেনের আগে অ্যান কোনোদিন বসতে পারে না, তাই না। এটা কনসোনেন্ট পেন, PEN পেন, এই সাউন্ড হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তাই এর আগে আমরা এ বসাবো। কিন্তু ব্যাপার হচ্ছে ওয়ান আইড ডিয়ার, ONE, আমরা সকলেই জানি যে ভাওয়েল দিয়ে যদি কোনো ভাওয়েল লেটার দিয়ে কোনো শব্দ শুরু হয় তাহলে তার আগে আমরা অ্যান বসাই সাধারণত, তাই না। কিন্তু ব্যাপার হচ্ছে যদি কোনো ওয়ার্ডের, একটা কথা মনে রাখবে, যদি কোনো ওয়ার্ডের উচ্চারণ ওয়া বা ইউ ডাইরেক্ট চলে আসে তাহলে তার আগে ওই যে ওয়ার্ডটা ওটার ফার্স্ট লেটার ভাওয়েল হওয়া সত্ত্বেও কিন্তু ওটা অ্যান হবে না। কি বললাম, যদি কোনো ওয়ার্ডের উচ্চারণ ওয়া বা ইউ চলে আসে আর ওই ওয়ার্ডের ফার্স্ট লেটার ভাওয়েল হওয়া সত্ত্বেও ভাওয়েল আছে, তাহলে আমার সাধারণত হওয়ার দরকার ছিল অ্যান, কিন্তু অ্যান কোনো দিনই হবে না। যেমন আমি ওয়ান আইড ডিয়ার বললাম, এক চক্ষু বিশিষ্ট হরিণ, ওয়ান আইড ডিয়ার, এই ওয়ান কিন্তু বসার কথা ছিল ওয়ানের আগে অ্যান, কিন্তু হবে না, কেন, ওয়া উচ্চারণ চলে এসেছে, ঠিক আছে। তাই এখানে ওয়ান আইড ডিয়ার, ঠিক আছে। যেমন ইউনিভার্সিটির এই যে ফার্স্ট লেটার এটা হচ্ছে ইউ, ভাওয়েল, কিন্তু হওয়ার কথা ছিল কি আমাদের অ্যান হওয়ার কথা ছিল, কিন্তু অ্যান হবে না। এটা হচ্ছে কনসোনেন্ট, ভাওয়েল সাউন্ডের মতো কিন্তু নয়, ভাওয়েল সাউন্ডের আগে আমরা অ্যান বসাই, কিন্তু এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, ইউ এবং ওয়া, ঠিক আছে। ইউ এবং ওয়া কোনো জায়গায় চলে আসলে তার আগে তোমরা চোখ বন্ধ করে কি করবে, এ বসিয়ে দিয়ে চলে আসবে, ঠিক আছে। এছাড়াও এবার তোমাদের হচ্ছে ভয়েস চেঞ্জ আছে, ন্যারেশন চেঞ্জ আছে, জয়নিং সেন্টেন্স আছে, হয়তো একটা সেন্টেন্স একটা
সেন্টেন্স দেওয়া থাকবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেটাকে তোমাকে বলবে নেগেটিভ সেন্টেন্স, বা নেগেটিভ সেন্টেন্স দেওয়া থাকবে তোমাকে বলবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতে, বা কোনো একটা পজিটিভ একটা সেন্টেন্স দেওয়া থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটা বলবে তোমাকে কোশ্চেন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে। তো এই ধরনের কোশ্চেন দিয়ে থাকবে। তো আশা করছি ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ বা অন্যান্য জয়নিং সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই সমস্ত সেন্টেন্স, একটা হয়তো সিম্পল সেন্টেন্স দেওয়া থাকবে, তোমাকে বলবে কি যে এইটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করো। একটা কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া থাকবে, সেটাকে বলবে তোমাকে কি টার্ন ইনটু আ সিম্পল সেন্টেন্স, এরকম দেওয়া থাকবে। তো আশা করছি তোমরা সকলেই অ্যাটেম্প্ট করে আসতে পারবে। আর লেন্দি করছি না আমি ভিডিও। তো যা কিছু আলোচনা হলো, আশা করছি এরকম টাইপেরই কোশ্চেন বা এর মধ্যে থেকেও অনেক কোশ্চেন দিয়ে দিতে পারে। আশা করছি সবাই তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দেবে আগামীকাল। হ্যাঁ, কিছু কথা তোমাদেরকে পরীক্ষার জন্য বলি। আলামিনের পরীক্ষা সব থেকে ফেয়ারভাবে পরীক্ষা কন্ডাক্ট করা হয়। আলামিনের রেপুটেশন তোমরা জানো যে রেপুটেশন হাই লেভেলের, এখানে কোনো রকম কোনো ডুপ্লিসিটির কোনো ব্যাপার হবে না, এবং তোমাদেরকেও একদম খুব সুন্দরভাবে মার্জিত অবস্থায় কিন্তু এক্সাম সেন্টারে প্রবেশ করতে হবে। কারোর কিন্তু যেটা স্মার্ট ওয়াচ বর্তমানে ইউজ করি, ওটা কিন্তু ডুপ্লিসিটি করা যায় কিন্তু স্মার্ট ওয়াচের মাধ্যমে। আমরা কিন্তু কোনো স্মার্ট ওয়াচ অ্যালাউ করা হবে না, কোনো সেন্টারে কিন্তু স্মার্ট ওয়াচ অ্যালাউ করবে না। কেউ কিন্তু ভুলেও ফোন ক্যারি করবে না, ধরা পড়লে কিন্তু তোমার পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে, তুমি পরীক্ষা দিতে পারবে না। অর্থাৎ এখানে ফেয়ারভাবে পরীক্ষা দেবে। তোমরা সবাই কিন্তু প্রিপেয়ার্ড পরীক্ষার জন্য, তাই না? তাই আনফেয়ার ওয়েতে কেউ ইললিগাল তরিকা কেউ কিন্তু অ্যাডাপ্ট করবে না, কেউই কিন্তু অন্যের চোখে খারাপ হওয়ার চেষ্টা করবে না। সকলে কী করবে, কাল সকালে অবশ্যই স্নান টান করে রিচ লেভেলে কোনো খাবার খাবে না, যেহেতু পরীক্ষার যে 2.5 ঘন্টার সময় 10:30 থেকে 1টা পর্যন্ত, ওই 2.5 ঘন্টা হবে তোমার জীবনের সেরা পারফরমেন্স করার একটা প্ল্যাটফর্ম। তাই আমরা বলবো তোমাদের উদ্দেশ্যে যে সকাল সকাল স্নান করে নেবে এবং খুব যেমন সিম্পল ওয়েতে খাবার খাবে, কোনো রিচ লেভেলের মশলাদায়ক কোনো খাবার খাবে না, যাতে তোমার পরীক্ষার হলে তোমার কোনো মানে পরিস্থিতি খারাপ হয়। তার পাশাপাশি অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে যাতে তুমি এই পরীক্ষায় কোয়ালিফাই করতে পারো। এবং বাবা মা যেনারা আছেন তেনাদেরকে অবশ্যই বলবেন যে আব্বু আম্মু আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমি যেন কোয়ালিফাই হতে পারি, কোয়ালিফাই করে নিতে পারি। আশা করছি সকলের পরীক্ষায় ভালো হবে। রাত অনেক হলো, প্রায় 11টা। তো সারাদিন বিভিন্ন রকম ব্যস্ততা ছিল, এই কারণে হয়তো টাইমে ভিডিও দিতে পারিনি। আশা করছি রাতে প্রোভাইড করে দিব, সকালে জাস্ট এক ঝলক দেখে নেবে ভিডিওটা। আশা করছি এখান থেকে অনেক বেনিফিট তোমরা পাবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের আশায় এই ভিডিও বানানো। আশা করছি তোমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে, তোমরা হয়তো সকলেই এক্সাম ক্র্যাক করতে পারবে। এই দোয়া নিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবার জন্যে আন্তরিকভাবে দোয়া রইল, সকলে সুন্দরভাবে পরীক্ষা দাও এবং নিজের সেরাটা দাও এবং আল্লাহর কাছে দোয়া করো, তারপর রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে, তোমরা সকলেই কোয়ালিফাই করে যাবে। আমিও দোয়া করবো তোমাদের জন্যে, তোমরা ছোটো ছোটো ছেলে মেয়ে তোমরাও কিন্তু আমার জন্য দোয়া করো। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আজ এইটুকুই।